বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ তৃতীয় পর্ব। শুরুতেই প্রথমে দেখায় রাজপ্রাসাদে বায়ুর সাথে উপস্থিত রানী ডঙ্গার এবং রাজকন্যা ইউনিয়ন বলে একসাথে কথা বলছে এবং বায়ুর খুবই তারিফ করছে, বলছে যে সে অভাবনীয় সুন্দরী। উপস্থিত বায়ুকে বলে যে প্রথম দেখাতেই তার ভীষণ পছন্দ হয়েছে, তাই আজকেও সে তাকে ডেকে নিয়েছে, জন্য তার নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। উত্তরে বায়ু জানায় এটা তো তার সম্মানের বিষয় যে তাকে সে প্রথম দেখাতেই পছন্দ করেছে, তার কোনো সমস্যা হয়নি। এই ডগার বায়ুর তারিফে বলে সে খুবই সমজদার মেয়ে, তাই তারও খুব পছন্দ হয়েছে তাকে। কোনো ইউনিয়ন এখানে বলে বসে অদ্ভুত বিষয়, জিনফেং এবং বায়ু একই পরিবারের মেয়ে, অথচ তারা দুজনেই স্বভাবে কত ভিন্ন। এখানে রাজকন্যা ইউনিয়ন সন্দেহ করে বলে যে দুই বোনের মধ্যে কে আসল, এটা নিয়ে সে একটু চিন্তিত। এই ডগার এখানে ইউনিয়নকে বোঝায় যে রানীর বিষয় অর্থাৎ ফেংয়ের বিষয়ে খারাপ ভালো বলার তার কোনো অধিকার নেই, এটাকে চুপ থাকতে বলে। ঠিক আছে সে রাজকন্যা বলে সে এরকম বলছে, যদি আদরের ছেলে তার রাজকুমার চং বলতো তাহলে সে তাকে কখনোই খারাপ বলতো। এই ডগার তাকে ধমকিয়ে বলে তার সাহস কি করে হলো উল্টে কথা বলা। রাজকে উপস্থিত দুজনকে শান্ত করে বলে তর্ক করতে না। তাদের এদিক সেদিক চলাফেরা করতে করতে রানীরা জায়গায় এসে উপস্থিত হয়, যেখানে দেখতে পায় দাসদাসীরা একসাথে হাসাহাসি করছে, কথা বলছে। উপস্থিত তাদের কাছে ডেকে জানতে চায় যে কি হয়েছে, তারা তো প্রফুল্লিত কেন। দাসদাসীরা জিনফিং যা যা করেছে গতকাল সেই সব বিষয় বলে জানিয়ে দেয় রাজকীয় পাকশাল পুড়িয়ে ফেলেছে, তাদের প্রশিক্ষণ স্থল ধ্বংস হয়ে করে দিয়েছে, চিকিৎসালয়ের যে মেশিন তেল নিষ্কাশনের জন্য সেটাও নষ্ট করে দিয়েছিল রানী জিনফেং। ডগার শুনে বলে তারা এবারে তাদের আবশ্যক তেল কোথা থেকে প্রাপ্ত করবে, একটা সমস্যার বিষয়। কোনো ইউনিয়ন এখানে বলে বসে যে সে তো আগেই বলেছিল যে রানী জিনফেং যথাযথ উপযুক্ত না তার দাদার জন্য, শুধুমাত্র একজন উপদ্রবকারী, প্রথম থেকে শুধুমাত্র সমস্যা তৈরি করে যাচ্ছে সকলের। উপশ্রী এখানে তাকে ধমক দিয়ে থামে। উপশ্রী জিনফেং কে তারিফ করে বলে বায়ুর সঙ্গে জিনফেং একজন ভালো পরিবারের নিয়ম কিছু জানে না, অপরিচিত, তাই উপদ্রব তৈরি করে ফেলাটা ভুল করে সেটা হয়ে যেতেই পারে, এটা মানতেই হবে, তার ব্যক্তিত্ব খুবই জীবন্ত। রাজকীয় উপশ্রী দাসদাসীদের কাছ থেকে জানতে চায় যে এখন কোথায় আছে রানী জিনফেং। সেটা জানায় যে দুপুরের ভোজনের পর রানী জিনফেং তীরবিদ বৈধশালা সেকশনে গেছে। রাজকীয় উপশ্রী বলে ঠিক আছে, সেটা বাকি সকল স্থানের তুলনায় সুরক্ষিত, সেখানে তাকে থাকতে দিতে। পর তারা আবার একসাথে যেতে থাকে এবং রাজকীয় উপশ্রী কি পছন্দ করে বায়ু বইপত্র সেগুলো জানার চেষ্টা করতে থাকে। এদিকে দেখায় মহারাজ ঝ্যাং এবং তার পরিচিত সহযোগীরা তার সাথে লিঙ্গুয়েন প্যাভিলিয়নে। এখানে রাজা ঝ্যাং তার ভাইয়ের তৈরি অর্থাৎ চং এর তৈরি সেই ক্রসবো প্র্যাকটিস করছে তামার মূর্তির ওপর এবং দেখে সেটা খুব ভালোভাবে সফল হয়েছে। খুশি হয়ে তখন কমান্ডার সুকে বলে সকল অঙ্গরক্ষক এবং সৈন্য রাজার সাথে যুদ্ধ করতে চায়। এখানে ফিজিক্যাল ফাইটের কথা বলা হয়, যদি করতে চায় এবং হারাতে পারে তাহলে তাকে ভালোভাবে পুরস্কৃত করবে। এদিকে দেখায় জিনফেন এবং সুফাং চলে এসেছে জ্যোতির্বিদ বৈধশালা। মানে সে সেখানের প্রধান লংগিউর সাথে ঘুরে দেখছে এবং লংগিউ সেখানে রাজ্যের জন্য স্থাপিত করা যে কোনো সমস্যার জন্য জানিয়ে দেওয়ার জন্য ঘন্টা যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে, প্রত্যেকটা বেলের কি কাজ সেগুলো তাকে বোঝাচ্ছে। উনি একটা বিশেষ বেলের দিকে নজর যায় জিনফেং। সুফাং এর সাথে সেখানে গিয়ে বলে ইস বেলটা কত নোংরা হয়ে গেছে, দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করা হয়নি। লংগিউ যেহেতু তার থেকে বয়সে বড়, রানী হিসেবে বয়স্ক মানুষকে সাহায্য করা তার কর্তব্য। সুফাং থেকে সে একটা রুমাল নিয়ে সেই ঘন্টাটা পরিষ্কার করতে থাকে। গিয়ে জিনফেং কে বলার চেষ্টা করতে থাকে যে বেলটায় সে হাত দিয়ে সেটা না বাজাতে, সেটা ভূমিকম্পের আগাম জানান দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। ফেংকে লংগিউ সেখান থেকে সরানোর চেষ্টা করতে থাকে এবং বারবার বলতে থাকে সে তাকে সাহায্যই করছে, সেটা সাফ করে দিই। তার উপর অনেক ধুলো জমে টানাটানিতে জিনকেম পড়ে যায় সেই ঘন্টাটা জোরে বেজে যায়। লংগিউ তখনই ভয় পেয়ে যায় আর বলতে থাকে বড় ধরনের অঘটন ঘটে গেল, সবকিছু ভুলভাল হয়ে যাবে, কারণ রাজ্যবাসী এটাই জানবে যে ভূমিকম্প আসছে। সেই কথাটা বলতে বলতে দৌড়ে পালাতে থাকে রাজপ্রাসাদে মাইক্রোফোন দিয়ে ঘোষণা করার জন্য। ফেং জানতে চায় কি হয়েছে আঙ্কেল লিউং এর। সুফাং বলে আঙ্কেল লিউং হয়তো অদ্ভুত ব্যবহার করছে, হয়তো সে কোনো কিছুতে ভয় পেয়েছে। রাজ্যবাসী যারা রাস্তায় ছিল সেই ঘন্টার ধ্বনি শুনে ভাবে যে তো প্রহর শেষ হয়নি, তাহলে অন্য সময়ের তুলনায় ঘন্টার ধ্বনি একটু আগেই বেজে গেল না, ধ্বনিটাও তো অন্যরকম। ব্যক্তি বলে সে যদি ভুল না করে থাকে 50 বছর আগে সেই ঘন্টা একবার শুনেছি, ঘন্টার ধ্বনি সম্ভবত ভূমিকম্পর আগাম জানান দিচ্ছে, এখানে ভূমিকম্প আসতে চলেছে। সবাই ভয়ে ছোটাছুটি করতে থাকে। তাদের দাসদাসীরা দৌড়াদৌড়ি করতে করতে ইউ চ্যাং এর সাথে দেখা হয়। ইউ চ্যাং জিজ্ঞেস করে তারা সবাই পালাচ্ছে কেন। দাসী জানায় যে ঘন্টা বেজেছে, ভূমিকম্প আসছে, এটা সবাই জানতে পেরেছে। বলে এটা সত্যি কথা, তাহলে তাদের যাওয়া উচিত। কাটা ধ্বনি শুধুমাত্র এইটুকু জায়গাতেই শোনা যায়, তাদের বাকি সকলকে গিয়ে তাদের জানানো উচিত এবং জায়গা খালি করতে বলা উচিত। কেউ এদিকে নিজের কক্ষে গিয়ে ঘোষণা করতে থাকে মাইক্রোফোনে যে ঘটনাবশত ভূমিকম্পের ঘন্টার ধ্বনি বেজে গেছে, সেটা আসলে ভুল হয়েছে, কারোর ভয়ভীত হওয়ার কোনো কারণ। তার গলার স্বর সে মাইক্রোফোনে ঠিকমতো শুনতে না পেলে দেখে যে তার ছিঁড়ে গেছে, মনে মনে ভাবে যে খুব খারাপ হয়েছে। এদিকে আবার রাজপ্রাসাদে রানীদের হাঁটা চলা দেখা। রাজকীয় উপশ্রী তখনও বায়ুকে বলছে যে যত
দেখছে বায়ুকে তার তত বেশি পছন্দ হচ্ছে। সে তাকে অফারও দেয় সে যদি মহলে থাকতে চায় তাদের সামনে তাহলে তার খুব ভালো লাগবে। ডগার এখানে বলে হ্যাঁ এখানে রাজপ্রাসাদে বেশি মহিলা নেই, যদি থাকে সকলের মনটাও ভালো থাকবে। কোনো ইউনিয়ন এখানে বলে বসে এটা কি সত্যি কথা যে এখানে রাজপ্রাসাদে বেশি মহিলা নেই, শুধুমাত্র এটাই কি? বলে তাকে বেশি কথা বলতে না, চুপ থাকতে। দুজনের মধ্যে কথা কাটাকাটি দেখে রাজকীয় উপস্থিত বলে তাদের জনকে সামলে থাকতে এবং গেস্টের সামনে নিজেদের অপদস্থ না করতে। জানে ঠিক আছে এই বিষয়ে তাকে তার বাবা লিউসির সাথে কথা বলতে হবে, সে তাদের জানিয়ে দিতে পারবে এই বিষয়ে। তাদের সামনে রাজকুমার চং এসে জানিয়ে দেয় যে ভূমিকম্পের জন্য ঘন্টার ধ্বনি বেজেছে। স্ত্রী উপশ্রী বলে ওর পূর্বানুমান আগে কখনোই ভুল হয়নি, জলবায়ুর সম্বন্ধে এখনো হয়তো এটা সত্যি হবে, তাড়াহুড়ো করে এগোতে হবে। রাজা ঝ্যাংয়ের কথাও জানতে চাই বলে সে গিয়ে তাড়াতাড়ি তার দাদাকে জানায়। রানী ডগার চোংকে বলে যে এখানে অনেক দাস দাসী আছে, তারা গিয়ে ঠিকই বলে দেবে ঝ্যাংকে তাদের সাথে যেতে। বলে যে সে রাজ্যের একজন ভালো প্রাসাদের ছোট রাজকুমার, তার দাদার ছোট ভাই, এখানে থাকতেই হবে এবং ভালোভাবে কাজ করতে হবে এগোতে। এই কথা বলে সেও চলে যায়। দেখায় রাজা ঝ্যাং তার সহযোগীদের সাথে তাদের এক জায়গায় উপস্থিত হয়ে অঙ্গরক্ষক এবং সেনাদের সাথে ফিজিক্যাল ফাইট করছে। সকলে রাজা ঝ্যাংকে খুব চেয়ার আপ করছে। একজন করে হারানোর পর রাজা ঝ্যাং বলছে এরপর কে আসবে। সেই স্থান থেকে একটু দূরে সুফাং আর জিনফেং উপস্থিত হয়। এখানে সুফাংকে বলতে থাকে যে জ্যোতির্বিদ বৈধশাল 100টা সিঁড়ি ওপরে উঠতে এবং নামতে তার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। রানী চাইছে যে একটু বিশ্রাম নিতে। একটু হেসে বলে সে নিজেকে প্রথমবার রানী হিসেবে বলল। ফেং হেসে বলে সে তো বলতে চাইছিল এই পাগল মহিলা, কিন্তু এটা হয়তো সুফাং এর শুনতে খারাপ লাগবে। সে নিজেকে রানী বলে সম্বোধন করল। উনি তারা দূর থেকে দেখতে পায় যে রাজা ঝ্যাং দ্বন্দ্বযুদ্ধ করতে। মনে মনে ভাবে খুবই খারাপ হয়েছে, জিনফেং কেন দেখতে পেল। ফেং বলে তার ডুয়ান ওখানে দ্বন্দ্বযুদ্ধ করছে, সে তো এই এক নজর দেখবেই দেখবে। জিনফেংকে থামানোর জন্য মাটিতে বসে পড়ে বলে সে একদমই চলতে পারছে না, সে প্রচন্ড কাহি, একটু বিশ্রাম নিতে চাইছে। উত্তরে জিনফেং বলে ঠিক আছে সেখানে বসে বিশ্রাম নিক, সে এক নজর গিয়ে দেখে আসে। ফেং লাফিয়ে যেতে থাকলে সুফাং পেছন থেকে জোরে জোরে চিৎকার করতে থাকে। বন্ধস্থলে সকলকে জানিয়ে দেয় যে রানী উপস্থিত হয়ে গেছে। সেখানে সকলে চমকে যায় ভীষণ শুনে শুনে একবার করে। ভয় পেয়ে দ্বন্দ্বস্থল ঠিক করতে থাকে, নিমিষেই সব শান্ত করে দেয়। দেখায় জিনফেং আবার সুফাং পৌঁছে গেছে ইন প্যাভিলিয়ন এবং দেখাচ্ছে কলাবাজরা কলাবাজি দেখাচ্ছে। ফেং দৌড়ে ঝ্যাংয়ের কাছে গিয়ে বলতে থাকে ঠিকই শুনেছিল যে মহারাজ বলে সবাই চিৎকার করে। সুফাং বললে কিন্তু সুফাং বলে যে সে নাকি কিছু শোনে না। ঝ্যাং জায়গায় এই প্যাভিলিয়ন হচ্ছে খুবই ভিন্ন স্থান, হয়তো সারাদিনের কাজকর্ম করে খুবই ক্লান্ত, আর উচিত একটু বিশ্রাম নেওয়া। ফেং জানায় যে সে আগে ক্লান্ত হয়ে গেছিল, জানি না তার জোয়ানকে দেখলেই সে একদম তরতাজা হয়ে যায়। ঝ্যাং তার এই কথাবার্তা শুনে উঠে যেতে চাইলে জিনফেং ধরে তাকে আবার বসিয়ে দেন। বলে যে সে হয়তো বুঝতে পারছে না কিন্তু সে যথেষ্ট ক্লান্ত, জানি জিনফেং এর উচিত একটু বিশ্রাম নেওয়া। বলে সেই কথা রাখতে, কিন্তু এই কলাবাজ লোকেরা কি করছে এখানে, কলাবাজি দেখাচ্ছে সবাই। জিনফেং কে জানায় যে এই কলাবাজদের থেকে মহারাজও কলাবাজি শিখছে। বলে বাহ ভালো কথা, তাহলে সেও শিখতে চান। জানায় সারাদিন এত ক্লান্তির পর মহারানী তো বলছিল যে সে ক্লান্ত, তাহলে একটু বিশ্রাম করে নেওয়া উচিত। আর জিনফেং বলে সুফাংকে যে সে কিছুই জানে না, সে তো আগেও বলেছে যে যেই মানুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করে ফলো করা তার কর্তব্য, মুরগি বা কুকুর যেরকমই হয়ে থাক না কেন। শেষের কথাটা শুনে ওখানে উপস্থিত বাকি সহযোগীরা শেফ চাই, কমান্ডার চিকিৎসক সেনেও এবং রাজার অ্যাটেন্ডার সুয়ান সকলে হেসে ফেলে। ঝ্যাং জিনফেংকে বলে যে তার হাতে মুখে সে ঘাম দেখতে পাচ্ছে। রক্ত অবস্থা নিয়েও সে বলতে চাইছে যে সে ক্লান্ত নয়। ক্লান্ত হতে থাকলে রাজা ঝ্যাংয়ের মন ভেঙে যাবে, তার রানী জিনফেংকে ভালোভাবে রাখতে পারেন। খিলখিল করে হেসে আবার বলে মিষ্টি কথা আর তার মুখে সৌন্দর্য দিয়ে তাকে প্রলোভিত করার কোনো দরকার নেই, কারণ জিনফেং এতে কোনোভাবেই গলবে না। যদি হয়ে থাকে সে চায় তার ঝ্যাংয়ের মন একটু ভাঙ। দিকে দেখায় যে রানী জিনফেং হাতে একটা লাঠি নিয়ে দড়ির ওপর হাঁটা শুরু করেছে কলাবাজির জন্য। অঙ্গরক্ষক এবং সুফাং সবাই তাকে সামলে চলতে বলছে এটা খুব একটা বেশি কঠিন না, তার সহজই মনে হচ্ছে। তার ভয় লাগলেও সেই কথাগুলো বলতে থাকে এবং বাকি সকল যাতে বুঝতে না পারে সে ভয় পেয়েছে। ঝ্যাংয়ের পাশে দাঁড়িয়ে শেফ চাই এবং কমান্ডার সু মরাজা করে জিনফেংকে বলতে থাকে রানীকে সাবধানে চলাফেরা করতে, যদি পড়ে যায় তাহলে ঝ্যাংয়ের মন ভেঙে যাবে। একজন মজা করে টোন কেটে বলে যে বলেছে যে তার স্বামীকে সে অনুসরণ করতে, কুকুর বা কুত্তা যাই হোক না কারণ স্বরূপ বলে আবার তারা হাসাহাসি করতে থাকে। ঝ্যাং বলে যে রানীর যদি এতই চিন্তা হয়ে থাকে তারা গিয়ে তাকে নিজ থেকে সাবধান করুন। তারা দুজন আবার জিনফেং এর কাছে গিয়ে দাঁড়িয়ে সকলের মতো হাত পেতে জিনফেং পড়লে তারা ধরতে পারে। জিনফেংকে দেখে মনে মনে ভাবতে থাকে যে কি এখানে শুদ্ধ মনেই ভালোভাবে এসে স্বাভাবিকভাবে, নাকি এখানে সে অজ্ঞানী হওয়ার নাটক করছে। জ্ঞানী সে যে লিউসি আর ঝ্যাংকে ধোকা দিচ্ছে সে বিষয়গুলো ধীরে ধীরে তাকে বুঝতেই হবে। দেখায় রাজকুমার সোং প্যাভিলিয়ন মণ্ডপে পৌঁছে গেছে। এখানে উপস্থিত হয়ে সকলকে জানিয়ে দেয় যে ভূমিকম্প আসছে। লিঙ্গিও ঘন্টা বাজিয়ে সে বিষয়ে জানিয়েছে। মুখের এক্সপ্রেশন পাল্টে যায়, প্রত্যেকেই ভীষণ ভাবে এখানে ভয় পেয়ে যায়। কথাটা শুনে রানীও ওপর থেকে ভয় পেয়ে দড়ি থেকে পড়ে যায় এবং পরে হচ্ছে কমান্ডার সু এবং শেফ চায়ের ঘাড়ে। সুফাং তাকে গিয়ে তোলফেং জানতেও চায় যে কমান্ডার
সে সু এবং শেফ চাই ঠিক আছে। পরে দেখায় সবাই এক জায়গায় দৌড়ে এসে ঝ্যাং সবাইকে বলে প্রত্যেকের কাজে ঠিকভাবে নিযুক্ত হচ্ছে, বলে যে তার একাডেমিতে ফেরত গিয়ে তার সকল সহযোগীদের পত্র তৈরি করতে সাহায্য তৈরি রাখ। চাইকে বলে অন্দরমহলে যেতে এবং সবার হ্যারেমের ব্যবস্থা ঠিক রাখ। সকলকে বলতে যে খালি ময়দানে উপস্থিত হতে। সুকে বলে যে অঙ্গরক্ষক এবং সৈন্যবাহিনী তৈরি করতে সময় রাজ্যের প্রজাদের সাহায্যের জন্য প্রয়োজন হতে পারে। কুমার চোংকে বলে তার সাথে থাকতে মা এবং রানী ডাউজারকে রক্ষা করতে হবে। তার ফেং জানতে চায় যে তার কি কাজ, সে কি করবে, বলে তার যা ইচ্ছা সে তাই করতে পারে। ধ্যাং সেখান থেকে চলে গেলে ফেং আরো এগোতে গেলে পামুচকে পড়ে যায় সুফাং আর রাজকুমার চোং এসে তাকে ধরে। ফেং জানতে চায় চোং এর কাছে যে সে কি। এখানে তার নিজের পরিচয় দেয় যে সে তার ছোট দেও, যে রাজকুমার দাদার ছোট ভাই। বলে বাহ কি ভালো, তাহলে সে তার হাজবেন্ড ঝ্যাংয়ের মতোই খুব ভালো, তাই তো। আর সুফাং রানীকে তুলে ধরে এবং জিনফেং এর এখানে চলতে অসুবিধা হয়, সে খুঁড়িয়ে হাঁটতে থাকে। এখানে জানতে চায় যদি ভূমিকম্পই আসবে তাহলে ভূমিকম্পের সময় মাটি তো কেঁপে উঠবে, এরকমটা তো এখানে কিছুই হচ্ছে না। কুমার চোংজাঙ্গা এটা হয়তো আগাম সংকেত। লিঙ্গও আগে থেকে জানিয়ে দিয়েছে যে ভূমিকম্প আসতে চলেছে কিছু সময়ের মধ্যে। এই কথাটা শুনেই খুঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা করতে থাকে। আর সুফেং তার পেছনে দৌড়তে দৌড়তে জিজ্ঞেস করে যে কি হয়েছে, অসুস্থ শরীর নিয়ে কেন পালাচ্ছে। ফেং বলে সে ঝ্যাংকে রক্ষা করতে যাচ্ছে, পরে যদি ভূমিকম্প আসে তাহলে তাকে কে রক্ষা করবে। দেখায় প্রাসাদের ভেতরে অন্য জায়গায় উপস্থিত রানী ডৌগার রাজকন্যা ইউনিয়ন সবাই তাদের দাসীদের সাথে পালাচ্ছে। ইউবাও এখানে পিছনে পড়ে যায়, সে চিৎকার করে ডাকতে থাকে। তার কারোর একজনের সাথে ধাক্কা খেয়ে সে পড়তে নিলে ঝ্যাং এসে তাকে এখানে ধরে এবং বাঁচায় তাদের মধ্যে জলে পড়ে যাওয়া থেকে। উনি সেখানে চং, জিনফেং এবং সুফাং পৌঁছে ওভাবে ইউকে রাজাকে জড়িয়ে ধরে থাকতে দেখে বলে যে সে দিনের আলো এভাবে এই কাজটা কি করে করতে পারে, সাহস কি করে হলো এগুলো করা। রাজা থেকে সরে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানায়। ঝ্যাং তার কাছে জানতে চায় যে রানী ডাউজার এবং তার মা রাজকীয় উপস্থিতিকে সে কি দেখেছে। জানায় না, তারা হয়তো আলাদা হয়ে গেছে দৌড়াদৌড়িতে। তারপর সেখান থেকে আবার তাদের খুঁজতে চলে যায়। ও যেতে থাকা রাজার দিকে হেসে তাকায়, বলতে থাকে বায়ুর ব্যাপারে যে সে এখনো কোমল হওয়ার নাটক করছে, সে মোটেই ওরকম না, তুই ভদ্র এবং বিনম্র হওয়ার নাটক দেখাচ্ছে। বলতে থাকে জিনফেংকে যে তার বৌদিকে কোনোভাবে রেগে নেই বায়ুর ওপর, কাজটা বায়ুর জন্য খুবই অশোভনীয়। জিনফেং বলে সে রেগে থাকবেই বা কেন, রেগে থাকার তো কোনো কারণ সে দেখতে পাচ্ছে। রূপে কোনো সমস্যা হয়েছিল তাই জন্যই রাজা ঝ্যাং তাকে বাঁচিয়েছে। তো রানী জিনফেং এর হাত ধরে আছে তাকে সাহায্য করার জন্য। বলে জিনফেংকে ঠিক আছে, সে যদি নারাজ না হয়ে থাকে তাহলে সেও আর রেগে থাকবে। ঝ্যাংকে বলে যায় যে জিনফেংকে দেখভাল করতে, কারণ সে তার মা এবং রাজকীয় উপস্ত্রীকে খুঁজতে যাচ্ছে। দেখায় রাজা ঝ্যাংয়ের সহযোগীরা তার সামনে উপস্থিত হয়ে গেছে। ঝ্যাং তাদের জিজ্ঞেস করছে যে রানী ডাউজার এবং রাজকীয় উপস্ত্রী কোথায়। তাদের দেখেছে, উত্তরে তারা জানায় না দেখেনি। বলে তাহলে তার মুখ না দেখে দৌড়ে গিয়ে তাদের খুঁজতে। উনি সেখানে আঙ্কেল লিঙ্গু উপস্থিত হয়ে যায়। চমকে বলতে থাকে যে দৌড়াদৌড়ি না করতে কোনো রকমের ভূকম্প আসছে না। ঝ্যাং লিঙ্গিউর সামনে গেলে লিঙ্গিউ বলে যে তার খুব খেদ হচ্ছে, এখন একটা দুর্ঘটনার সাথে হয়ে গেছে, ঘন্টাটা বেজে গেছে, কোনো কেউ ইচ্ছা করে করেন, বিষয়টার জন্য তার নিজের খুব খারাপ লাগছে। ঝ্যাং এখানে ভীষণ ভাবে রেগে যায়। সবাইকে ওখানে বলতে থাকে যে একটা ভুল ঘন্টা ধ্বনি বেজে যাওয়ার জন্য প্রত্যেকে এভাবে ভয় পেয়ে গেছে, মুরগি আর কুকুরের মতো সবাই ছোটাছুটি করতে শুরু করছে, সবাইকে এখানে সে পানিশ করতে চায়। ঝ্যাং এখানে জিজ্ঞেস করে বসে যে দুই রানী কোথায়। এক পাশ থেকে এমপ্রেস ডাউগার এবং অন্য পাশ থেকে কনসার্ট ডাউগার বেরিয়ে আসে। এখানে দুজনেই রানী। ঝ্যাং এর কথা এখানে বোঝা যায় দুটো শুধুমাত্র আলাদা, এখানে রাজকীয় উপস্ত্রী বলেও সম্বোধন করা হয়। ঝ্যাং আর বাকি সকল দুই রানীকে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, তারা ঠিক আছে তো। দুজন জানায় যে তারা একটু ভয় পেয়ে গেছিল কিন্তু এখন ঠিক আছে। ডাউগার অর্থাৎ দ্বিতীয় রানী জানতে চায় লিউঙ্গির থেকে যে কি হয়েছে, এটা কখনো এরকম ব্যবহার সে কখনো করেন, আরে তার অনুমান এরকম কি করে হয়ে গেল। আঙ্কেল লিউঙ্গ জানায় যে ঘটনা প্রবণ ভাবে ঘন্টাটা বেজে গেছে আর এর জন্য দায়ী সেও নয়, কারণ সেই ঘন্টা বাজায়। জানতে চায় কে বাজিয়েছে। তখন লিউং তাকায় রানী জিনফেং এর দিক, সাথে বাকি সকলেও তাকায় জিনফেং এর দিক। অবাক হয়ে ভাবে সে করেছে, কিন্তু কি করে তার বিষয়টা খেয়ালেই নেই, ঘন্টার উপর পড়ে গেছিল। দেখায় সবার সামনে পেশ করা হয়েছে রানী জিনফেং কে। লিউং সকলকে বলছে যে রানী ইচ্ছে করে জানতো না ওটা ভূমিকম্পের আগাম ঘন্টা বাজানোর জন্য ধ্বনি জানান দেওয়ার জন্য, তাকে ক্ষমা করে দিতে। উপস্ত্রী অর্থাৎ এমপ্রেস ডাউগার বলে যে এটা এমন কোনো বড় ব্যাপারও ছিল, ভুল বোঝাবুঝি হয়ে গেছে এখানে। কনসার্ট ডাউগার অর্থাৎ দ্বিতীয় রানী বলে এটা বড় ব্যবস্থা ছিল না, ব্যাপার ছিল না, যদি বিষয়টাকে এড়িয়ে যাওয়া হয় তাহলে ভবিষ্যতে অব্যবস্থা এই রানী তৈরি করে দিতে পারে, রাজ্যবাসীর জন্য খুবই খারাপ হবে। ডাউগার জানায় সে এটা বলেনি যে জিনফেংকে সে শাস্তি দেবে না, কিন্তু সে মনে করছে বিষয়টা ঝ্যাংয়ের উপর ছেড়ে দেবে। এখানে মনে মনে ভাবে যে আগে তো ঝ্যাংকেও সে রক্ষা করেছে, তাহলে এবার হয়তো ঝ্যাংও তাকে রক্ষা করবে। এটা তো সত্যি সে জানতো না ওটা ভূমিকম্পের ঘন্টা, ভুল করে পড়ে গিয়ে সে ঘন্টাটা বাজিয়ে ফেলেছে। এখানে বলে জিনফেং এখানে নতুন, সবকিছু জানতো না ঠিকই, এর মানে এটা নয় যে তাকে কোনোভাবে দণ্ডিত করা যাবে না। জানতে চায় তাহলে কি জিনফেংকে সে শাস্তি দিতে যাচ্ছে। এটা সত্যি যে জিনফেং জানতো না ওটা ভূমিকম্পের ঘন্টা, সে ভুল করে পড়ে বাজিয়ে ফেলেছে, তো তার দোষ হচ্ছে না। এটাও নয় যে মহলের সে সব নিয়ম জানে না, কিছু নিয়ম সে জানলে সত্যি সে সব নিয়ম জানে না, কিন্তু কিছু নিয়ম জানে। কি জানে সে? কিছু নিয়ম জেনেই থাকে, তাহলে এভাবে অব্যবস্থা কি করে হয়ে গেল। সে আছাড় কিছুদিনের মধ্যে প্রশিক্ষণ স্থল ধ্বংস
ধ্বংস, চিকিৎসালয়ের লিংশু একাডেমি, সে আবশ্যক তেল নিষ্কাশন যন্ত্র ধ্বংস করে কেউ পাকশালে গিয়ে আগুন পর্যন্ত ধরিয়ে এসে কিছুক্ষণ আগে পুরো রাজমহল এবং রাজ্যবাসীদের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়েছে। প্রেস ডাওগার এবং কনসার্ট ডাওগার দুজন ভয় পেয়ে গেছে। কতগুলো ভুল সে গোনাবে তাকে। বৈধশালার প্রধান আঙ্কেল লিউঙ্গু রাজা ঝ্যাংকে বলতে চায় যে সে ইচ্ছা করে রানী কোনোভাবেই জিনফিং করেন, এবারে অন্তত মার্জনা করে দিতে বলে এবারে জিনফিং এর সাথ কেউ দেবে না বা তাকে কেউ ক্ষমাও করবেন। এখানে ঝ্যাংকে বলে যে সে তার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছে, সম্রাট বলে যা ইচ্ছা তাই করতে পারে এরকম কি ধারণা। জিনফিং বুঝতে পেরেছে যে ঝ্যাং তাকে পছন্দ করছে না, তার সামনে দেখতে চাইছে না, তার জন্য সে এরকম ব্যবহার করছে। জিনিসগুলোকে তার রাগকে নিয়মের সাথে জুড়ে দিচ্ছে রাজমহলে। বলে ঠিক আছে, তাহলে তার মনে হচ্ছে যে সে রাগের মাথায় এই কাজগুলো করছে। যদি এটা মনেই হয়ে থাকে তাহলে সে এমপ্রেস ডাওগার এবং কনসার্ট ডাওগার দুজনের কাছে ক্ষমা চাইবে, তাহলে সে ভেবে দেখবে জিনফিংকে সে এই শাস্তি থেকে বাঁচিয়ে দেবে কিনা। বলে ঠিক আছে, সে তাদের দুজনের কাছে ক্ষমা চাইবে। দাঁড়িয়ে থাকতে দেখে ঝ্যাং ইউনিয়ন অর্থাৎ রাজকন্যাকে বলে তাকে দেখিয়ে দিতে কিভাবে সে এমপ্রেস ডাওগার এবং কনসার্ট ডাওগারের কাছে ক্ষমা চাইবে। কোনো ইউনিয়ন তাদের সামনে ঝুঁকে ক্ষমা চেয়ে দেখিয়েও দেয়। করতে গেলে তার পায়ে মোচ থাকায় ব্যথা থাকায় সে পড়ে যায়। বলতে থাকে তার পায়ে ভীষণ ব্যথা, মোচ লেগেছে, সে করতে পারছে না। বলে সে এখন বাহানা খোঁজার চেষ্টা করছে শাস্তি থেকে বাঁচার জন্য। জানে এটা কোনোভাবেই না, সেরকম কোনো কাজই করছে না, সত্যি যে তার পায়ে চোট লেগেছে। বলে সে যদি এই সামান্য কাজটুকু না করতে পারে, সামনে যে 10 দিনের মাথায় আত্মীয়দের ভোজ সমারোহ আছে, সেখানে সে রাজমহলের আত্মীয় স্বজনদের কি করে সম্মান জানাবে। মহল এখানে সংস্কার, নিয়ম এবং অনুশাসনে ভর্তি, জিনফিং তার একটাও পালন করতে পারছে না। এখানে জানতে চায় আত্মীয়দের সমারোহ ভোজটা কি। কোনো ইউনিয়ন এখানে টোন কেটে জিনফিংকে বলে যে সে রানী হতে চাইছে, অর্থাৎ আত্মীয় সমারোহ ভোজের বিষয়ে জানে কি করে সে তার দাদার বউ হিসেবে নিজেকে দাবি করতে পারে, বা কি করে ভাবতে পারে যে সবকিছুর বিষয়ে সে করে উপদ্রব করে পার পেয়ে যাবে। বলে এরকম কোনো ব্যাপারই না, যদি ভোজনের বিষয়ে সে জেনে নিত তাহলে বিষয়টা অন্যরকম হতো। কোনো ভোজ সমারোহের জন্য 10 দিন বাকি, তো সে কথা দিচ্ছে যে 10 দিনের মধ্যে ভালো করে সে নিয়ম কানুন জেনে নেবে। যদি হয়ে যায় তাহলে ইউনিয়ন তার সাথে কি করবে। ইউনিয়ন জানায় সে তাকে তার দাদার বউ হিসেবে মেনে নেবে, কথা দিচ্ছে। জানায় তাহলে যেন এটা তার মনে থাকে, এটা ডিল থাকলো। রানী জিনফিং এমপ্রেস ডাওগার এবং কনসার্ট ডাওগার দুই রানীকে বলকের ভুল ছিল তার, কারণ সে ভুলভাবেই কাজটা করে ফেলেছে। দুর্ঘটনার জন্য রাজ্যবাসী এবং পুরো রাজমহল অস্থির হয়ে গেছিল, সে মানছে। এটাও চাইবে 10 দিনের ভেতরে সে যেন শিষ্টাচার, নিয়ম, অনুশাসন সব শিখে নেয়। তার জন্য তাকে যেন রানীরা কাউকে পাঠায় শেখানোর জন্য, তার ঘরে অপেক্ষা করবে। ডাওগার জানায় নিশ্চয়ই সে একজনকে পাঠাবে। দরবার থেকে জিনফেন পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যেতে থাকে। ঝ্যাং দেখে ভাবে যে রানী মিথ্যে কথা বলেনি, তার পায়ে সত্যি চোট লেগেছে। ফেং নিজের কক্ষে গিয়ে কান্নাকাটি করতে থাকে, রাগারাগি করতে থাকে। তার প্রচন্ড রাগ হচ্ছে, তার ডুয়ান এভাবে কি করে পাল্টে যেতে পারলো, সামনে কি করে বা অপমান করতে পারলো। এখানে ঠিক কথা বলতো যে প্রত্যেকটা পুরুষ মানুষ বিয়ের পর পাল্টে যায়। কান্নার আওয়াজ শুনে তার অ্যাটেন্ডার সুফাং সেখানে এসে যায় যে রানীর পায়ে যেহেতু চোট লেগেছে, সে কাপড়, জল বা ওষুধপত্রের কিছু ব্যবস্থা করার চেষ্টা করছে, এতে তার আরাম হবে। দেখায় লিংশু একাডেমিতে শেফ চাই, কমান্ডার সু এবং চিকিৎসক সেনেও কথা বলছে। চাই বলছে এই কাজটা হয়তো রাজা ঝ্যাং গ্র্যান্ড চ্যান্সেলর লিউ শাই হিসেবে জিনফেংকে নিযুক্ত করেছে। লিউ শাই ভোজ সমারোহের আয়োজনের সে রানীকে নজরবন্দি করে ঘরবন্দি করলো। সু বলে তার এরকম কিছুই মনে হচ্ছে, তাই এখানে ভুল ভাবছে। চিকিৎসক সেনেও জানায় ল্যাংইউ প্যাভিলনে রানী জিনফেং রাজা ঝ্যাং এর কুস্তি টিমের ব্যাপারে জেনে যাচ্ছে। ঝ্যাং এর তাই এখানে সাবধান থাকাটা স্বাভাবিক। রাজকীয় আত্মীয় ভোজ সমারোহের কথা বল, তার সাথে রাজমহলের নিয়মের কথা উল্লেখ করা, হয়তো রানীকে এটাই দেখাতে চেয়েছে ঠিক মতো নিয়ম পালন না করতে পারলে মূর্খ প্রতিস্থাপিত হবে সবার সামনে। এইভাবে সমস্ত সমস্যা বা উপদ্রব বন্ধ করার জন্য সে রানীকে সঠিক ঠিক মতো জানার শেখার জন্য মহলে নজর বন্ধ করেছে। সু জানতে চায় তাহলে কি রাজা ঝ্যাং শুধুমাত্র রাগ করার নাটক করছে রানী জিনফেং এর উপর। চিকিৎসক সেনেও জানায় কোনোভাবেই না। রাজা ঝ্যাং এর জন্মদাত্রী কনসার্ট লি বলে একবার আগুন লেগে যাওয়ার দরুন মহলের যে পুকুর আছে তার মধ্যে পড়ে মারা যায়। এরকম কোনো দুর্ঘটনা যাতে মহলে না হয় সেই ভয়ে আসলে রাজা ঝ্যাং হয়তো পাচ্ছে। সু বলে হ্যাঁ, বাস্তবে এই ঘটনাটা সে জানে, কিন্তু তার মাথায় ছিল না। ওর কথায় তার ঘটনাটা মনে পড়লো। তখনই সেখানে মহারাজ ঝ্যাং উপস্থিত হয়েছে। কি লিংশু একাডেমিতে আসতে দেখে 3 জন সহযোগী তার সামনে আসে এবং জানতে চায় কি কারণে লিংশু একাডেমিতে মহারাজ পদার্পণ করেছে। জানায় তার একটু ওষুধপত্রের প্রয়োজন, সে নিতে এসেছে। দেখায় রানী জিনফেং এর সাথে সুফ্যাং রানীর পায়ের ঘাও পরিষ্কার করার চেষ্টা করছে। বলে যে রানীর পায়ের ঘাটা ভালোভাবে পরিষ্কার করতে দিলে তার আরো ভালো হতো, পার মুড়ে যাওয়ায় তো আরো ফুলে গেছে, নিশ্চয়ই এখন আরো বেশি ব্যথা করছে। ফেং জানায় কোনো বড় ব্যাপার না, তার ভুল ছিল, সে সব শুধরে নেবে। ফেং জানতে চায় এখনো কি জিনফেং রেগে আছে মহারাজের প্রতি। ফেং বলে সেটাই কি স্বাভাবিক নয়, সে যদি রাষ্ট্রের যাবতীয় নিয়মই তাকে শেখাতে চাই এটাই তো ভালোভাবে তো তাকে বলতে পারে, সামনে এভাবে অপমান না করলেই পারতো। ফ্যাং জানায় যে রাজকুমার চোং তার বৌদির জন্য মলম পাঠিয়েছে, সেটা তার জন্য সে আনছে, তাহলে ঠিক হয়ে যাবে। ফ্যাং চলে গেলে জিনফেং শুয়ে ভাবতে থাকে যে তার দেওরও তার কথা কত ভাবে, তার জন্য মলম পাঠিয়েছে। ভাই যে চিঠির মধ্যে যা যা লিখেছে
লিখেছিল সব হয়তো মিথ্যে লিখেছিল সে কত মধুর ব্যক্তি ছিল, কত ভালো পংক্তিতে সে তাকে কথাবার্তা লিখে। পলকে সে রেগে যায়, আবার এক পলকে সে হেসে ওঠা কেন, তার মা ঠিকই বলেছিল যে স্বভাব খুবই অদ্ভুত ছিল। বলে নিজের কথা যে ভালো হয়েছে সে এখন কেঁদে নিচ্ছে, এরপর সে রাগ করার জন্য আরো সঞ্চয় করতে পারবে। এটাও বলে যে ঝ্যাং হয়তো ভালো ব্যক্তি হওয়ার তাকে নাটক করছে সামনে দেখি। উনি দেখায় একটা হাত এসে রানীর পায়ে মলম লাগাচ্ছে, আর কেউ না রাজা ঝ্যাং। সুফাং এর কথা ভেবে জিনফেং বলতে থাকে সুফাং পায়ে মলম লাগাচ্ছে, খুব ভালো লাগছে তার পায়ে করছে, তার মলমে তার পা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। একমাত্র ব্যক্তি যে এই মুড়ো মহলে তার সাথে খুব ভালো ব্যবহার করতেও ঠিক সে এখন এত রেগে আছে যে রাজা ঝ্যাং এর মুখ হওয়ার পরে দেখতে চায় না। ঝ্যাং বলে সত্যি ঠিক আছে, সে এখানে তাহলে বেশিক্ষণ থাকবে না, চলে যাচ্ছে। ঠিক তাকে দেখে উঠে বসে পড়ল। ঝ্যাং তাকে মলমটা হাতে দিয়ে বলে 3 দিন ধরে এই মলমটা লাগাবে, তো লেয়ার করে দুই জায়গায় তার ঘা লেগেছে, ব্যথা হয়ে যাবে। ঝ্যাং বলে তাকে যখন গ্রাউন্ডেডই করেছে, নজরবন্দি করে রেখেছে, তাহলে ঝ্যাং এখানে তার সাথে দেখা করতে কেন এসেছে? ঝ্যাং বলে তাকে গ্রাউন্ডেড করা হয়েছিল, কিন্তু এটা তার মহল, সে যেখানে ইচ্ছে যেতে পারে। ঝ্যাং বলে সকালে দরবারে যখন তাকে শাস্তির বিষয়ে বলেছিল আসলে সে তখন ভীষণ ভয় পেয়েছিল দিনের এই দৌড়ঝাঁপের ঘটনা নিয়ে। ঝ্যাং বলে সে বুঝতে পেরেছে শাস্তি দিয়ে সে তাকে একটা অবসর দিয়ে একটা সুযোগ দিয়েছে সঠিকভাবে সমস্ত নিয়ম কানুন শিষ্টাচার জেনে নেওয়ার, অনুশাসন জেনে নেওয়া। বলে ভালো কথা, সামনে 10 দিনের মাথায় যে আত্মীয় স্বজনের ভোজ সমারোহ আছে ভালোভাবে দেখতে, কারণ ভবিষ্যতে বহু ভোজ সমারোহ তাকে ভাগ নিতে হবে। যে কথাটা বলেছে ভালো রানী হবে, পুরুষকে বিবাহ করেছে তাকে অনুসরণ, দুটো কথা তার মনে আছে। ফেং হেসে বলে তাহলে এই কথাগুলো এখন ঝ্যাংয়েরও মনে আছে, শুনে খুব ভালো লাগছে। ফেং এখানে ঝ্যাংকে কথা দেয় যে তাকে নিশ্চিন্ত থাকতে, তখন না সবকিছু সে ঠিক মতো শিখে নিচ্ছে, সে এই রানী মহল ছেড়ে কোথাও যাবে না। জিনফেং ঝ্যাংয়ের সাথে আরো কিছুক্ষণ থাকার জন্য থাকে, তার বাপাটাও দেখতে, সেখানেও হয়তো একটু ব্যথা আছে। ঝ্যাং কথাটা বুঝতে পেরে বলে ঠিক আছে, এই কাজটা হয়তো সুফাং এর দ্বারাই করা ভালো। তারপর সুফাংকে রেখে সেখান থেকে চলে যায়। সুফাং এসে জিজ্ঞেস করে রাজা ঝ্যাং এখানে এসেছিল আর কোনো ব্যাপার? জিনফেং হেসে বলে সুফাংকে চিন্তা করতে না, কারণ এখন জেনে গেছে তার ঝ্যাং আগের মতো এখনো তাকে ভালোবাসে। এদিকে দেখায় লিউ বায়ু গ্র্যান্ড চ্যান্সেলরের বাড়ি পৌঁছে গেলে তার অ্যাটেন্ডার মহিলা বলে যে তার মা তার জন্য অপেক্ষা করছে, আসছে না দেখে কিছুক্ষণ আগে চলে গেছে। আয়োজনে ভালো হয়েছে তার মা চলে গেছে, বেশিক্ষণ থাকলে তাকে প্রশ্ন করতে এবং তাকে উত্তর দিতে হচ্ছে। লিউ বায়ু এবং তার বাবা লিউ শির ওপর আরো রাগারাগি করছে। মেয়েটি জানতে চায় তার মা এত চিন্তা কেন করতো। তোর এখানে লিউ বায়ু জানায় যে তার বাবা লিউ শি আসলে তার আসল পিতা না, যখন ছোট ছিল তার আসল পিতার খুন হয়ে যায়। শি তাকে দত্তক নেয়, কারণ সে মৃত সম্রাটের সাথে যে চুক্তি করেছে তার মেয়েকে রাজমহলের একজন করতে পারে, সে সেটাই তো করতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে তার মেয়ে চলে আসে। এখানে জিনফেং এর কথা বলে যে লিউ শি কোনো কারণ ছাড়া কখনোই কাজ করেন। অ্যাটেন্ডার মেয়েটি জানতে চায় যে সে মাস্টারকে অর্থাৎ লিউ শিকে এত কেন মেনে চলে। বায়ু বলে কারণ লিউ শি একজন খুব অদ্ভুত মানুষ। মেয়েটিকে বলে যে সেই গল্পটা কি শুনেছে, মানে আগে স্বর্গীয় সম্রাট যখন বেঁচে ছিল কোনো রাজা হিসেবে নিযুক্ত হয়নি, আগে সে একবার পাহাড়ের এলাকায় চলে গেছিল বৈরাগী জীবনযাপন করার জন্য। এখানে তার বাবা লিউ শির সাথে মৃত সম্রাটের দেখা হয়েছে, খুব ভালো বন্ধু হয়ে গেছিল, বর্তমান ভবিষ্যতে কথা বলে। এমনটা চীন সাম্রাজ্যের একটা অদ্ভুত গল্পে আছে। মেয়েটি বলে যে লিউ বাউ যে গল্প লিখতো, পাবলিশিং হাউসের প্রকাশক এসেছিল, বলছিল যে লিউ বাউকে আরো গল্প লিখতে হবে, এতে তার ব্যবসা আরো ভালো চলে, সে যদি না লেখে তাহলে তার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। বলে খুব ভালো কথা, সে নিশ্চয়ই ভালো বই লিখবে। সেই অ্যাটেন্ডার মেয়েটিকে বলে প্রকাশককে গিয়ে জানিয়ে দিতে যাতে আর সে বাড়িতে না। তার বাবা লিউ শি যদি কথাটা জানতে পারে তাহলে তারা সমস্যায় পড়ে যাবে। লিউ শি এখানে বই লেখার বিষয়ে কিছু জানে না। এদিকে দেখায় লিউ বায়ু রাজা ঝ্যাং এর কথা ভেবে দুর্ঘটনার সময় রাজা ঝ্যাং তাকে কিভাবে বাঁচিয়েছিল পুকুরে পড়ে যাওয়ার, এই কথা ভেবে বই লেখা শুরু করে। দেখায় দুজন রানী অর্থাৎ এমপ্রেস ডগার এবং কনসার্ট ডগার কথা বলে। ডগার বলছে ঝ্যাং তাকে দায়িত্ব তো দিয়ে দিল, কিন্তু কাকে নিযুক্ত করবে, রানীকে একজন ভদ্র ও নম্র তৈরি করতে। ডগার এখানে একটা বুদ্ধি দেয়, মহলে বুড়ি অনেক এক্সপিরিয়েন্স মানুষ আছে, এই কাজটা দিলে তো ভালো। প্রেস ডগার বলে সেটা হলে তো ভালোই হতো। রানী জিনফেং এখানে হাতে পায়ে কতটা চপলা সবাই দেখেছে, বয়স্ক মানুষকে দিয়ে কাজটা করালে হবে না। রানী কনসার্ট ডগার বলে রাজকীয় 3 মহিলাকে রাজ পরিবারের সেবায় নিযুক্ত আছে 3 জন মহিলা। রাজকীয় উপচারিক দলের 3 মুখ্য, তারা 3 জন তাদের কাজে খুব ত্রুটিহীন এবং সক্ষম, তাদের উপর এখানে দায়িত্ব দেওয়া যেতে পারে। দুজনের এই কথার পেছন থেকে রাজকন্যা ইউনিয়ন শুনে রাজকীয় সেই মুখ্য দলের 3 মহিলাকে গিয়ে বলে দেয় রানী জিনফেংকে যা যা শেখানো সব ভুলভাল শেখায়, তার জিনিসও জানো তারা কোনোভাবেই ঠিক না। কন্যার কথায় তারাও রাজি হয়ে যায়। এদিকে দেখায় সকাল হয়ে গেছে এবং রানী জিনফেং ঘুম থেকে উঠে পড়েছে। সামনে দাঁড়িয়ে থাকা 3 জন মহিলাকে দেখে সে অবাক হয় এবং সুফাংকে ডেকে ওঠে। 3 মহিলা বলে জিনফেংকে তারা সবকিছু ব্যবস্থা করে দিয়ে রানী জিনফেং এর উচিত তাদের সাথে যাওয়া এবং শিখতে শুরু করে, তাদের এই মিশনটা কমপ্লিট করতেই হবে। বলে ঠিক আছে, খানিকক্ষণ সে শুয়ে নিক, তারপর সে যাচ্ছে। শুয়ে পড়ে তারা 3 জন তাকে হ্যাঁচকামেরে টেনে তুলে নিয়ে মহিলার দল রানীকে ভুলভাল সব নিয়ম শেখাতে থাকে, বসার, ওঠার, তাকানোর এবং মাথা নাড়ানোর
নাম করার বিভিন্ন অ্যাঙ্গেল এবং বিভিন্ন নিয়ম আছে। তারা এখানে মাথা নাড়ানোর নিয়ম, সে কোনো সমস্যা থাকে তাহলে রানীকে বাঁ দিকে মাথা নাড়াতে হবে, যদি রানী ঠিক থাকে তাহলে তাকে ডান দিকে মাথা নাড়াতে হবে, যদি রানী নর্মাল থাকে তাহলে তাকে মাঝখানে মাথা নাড়াতে হবে। রানী এই বুনিয়াদী শিষ্টাচার ভেবে চারিদিকে অদ্ভুতভাবে মাথা নাড়াতে থাকে। উপচারিক শিষ্টাচারের মেয়েদের দল রানীকে বলতে থাকে, খুব বড় কথা, রানীর মুদ্রা অর্থাৎ পশ্চাৎ ঠিক রাখতে হবে, সঠিকভাবে বসতে হবে, সঠিকভাবে দাঁড়াতে হবে। যদি রানী জিনফেং রাজার সাথে চলে তাহলে তাকে রাজার মতো চলতে হবে, যদি কোনো রানীর সাথে চলে তাহলে তাকে রানীর মতো চলতে হবে, বলেই রানী দেখাতে পারবে যে সে কতটা প্রভাবশালী এবং প্রতিষ্ঠিত মানুষ। রানী নিজের মতো হাঁটতে শুরু করলে তার কোমরে বাড়ি কোমর দুলিয়ে হাঁটা শেখা, সেভাবেই হাঁটতে থাকে, তাকে ঝুঁকে প্রণাম করা শেখা, সেই মতো করতে থাকে। প্রাসাদের ভেতরে থাকা সেতুর উপর দিয়ে রানী সেভাবে হাঁটা প্র্যাকটিস করতে থাকে। ওর দেখায় সেই তিনজন মহিলা জিনফেং কে মেকআপ করানো শেখাতে আসবে, যে রাজ্যবাসী এবং বাকি রাজমহলের মহিলাদের জন্য তাকে আদর্শ হতে হবে। রাজমহল বাকি মহিলাদের জন্য মেকআপ খুব গুরুত্বপূর্ণ জিনিস, বিষয় রানীকে আদর্শ হতে হবে, তাকে দেখে বাকি সকলে শিখতে পারে। অনিবার্যভাবে এখানে গাঢ় মেকআপ করতে হবে। এখানে রাজকন্যা ইউনিয়নের কথা তারা সকলেই তাকে ভুল শেখাতে ব্যস্ত থাকে। জানতে চায় এতদিন ধরে যে তাদের কাছ থেকে শিখছে সে কি কিছু শিখতে পেরেছে। তারা বলে হ্যাঁ, তাদের গতিবিধির মধ্যে দিয়ে যেতে যেতে খানিকটা মাতৃতুল্য আদর্শ মূর্তির মধ্যে সে আসছে। খুশি হয়ে বলে বাহ, ভালো কথা, তাহলে এতদিন যে সে এখানে বন্দি আছে কিছুটা কাজে দিয়ে কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে একটু নিঃশ্বাস নিতে পারে, তার মনটা একটু ভালো লাগে। তিনজন উপচারিক শিষ্টাচারের মহিলারা জানিয়ে দেয়, যেহেতু বলেছে সম্পূর্ণ তৈরি হওয়া না সত্ত্বে বেরোতে পারবে না, তাই তারা তাকে বেরোতে দেয়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।